আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় ছাত্রীরা, তোমরা কেমন আছো? আশা করছি সবাই সুস্থ আছো, ভালো আছো, নিরাপদে আছো। আলহামদুলিল্লাহ, তোমাদের দোয়ায় আল্লাহর অশেষ রহমতে আমি ভালো আছি, সুস্থ আছি, নিরাপদে আছি ইনশাআল্লাহ। পল্লবী মহিলা ডিগ্রি কলেজ আয়োজিত অনলাইন ক্লাসে তোমাদের আবারও স্বাগতম। আমি মোহাম্মদ খায়রুল ইসলাম, প্রভাষক, রাষ্ট্রবিজ্ঞান বিভাগ। তোমরা ইতিমধ্যে জেনেছো যে শিক্ষা প্রতিষ্ঠান খুলে গেছে গত 12 তারিখ থেকে। আশা করছি খুব শীঘ্রই তোমাদের ক্লাসও শুরু হবে, অর্থাৎ ডিগ্রি এবং অনার্সের ক্লাসও খুব শীঘ্রই ঘোষণা আসবে সরকার থেকে। অবশ্যই খুব শীঘ্রই, আশা করছি খুব শীঘ্রই ঘোষণা আসবে তোমাদের ক্লাসের বিষয়ে। তো আজকের পাঠে যাই। গত ক্লাসে আমরা আলোচনা করেছিলাম আগরতলা ষড়যন্ত্র মামলা নিয়ে। তোমাদের নিশ্চয় মনে, যারা ক্লাস দেখেছো আশা করছি তোমাদের মনে আছে আগরতলা ষড়যন্ত্র মামলা কি, এর কারণ এবং ফলাফল, এই বিষয়কে নিয়ে আলোচনা করেছিলাম। আজকে আমি আলোচনা করব 1969 সালে গণ অভ্যুত্থান সম্পর্কে। সত্তরের গণ অভ্যুত্থান, তোমরা জেনেছ বা আশা করছি তোমরা জানো যে পাকিস্তান আমলে, অর্থাৎ 1947 থেকে 1971 এই সময়কাল এর মধ্যে যতগুলো রাজনৈতিক ঘটনা রয়েছে, ঐতিহাসিক ঘটনা বলুন, এই সময়গুলোর মধ্যে যতগুলো গুরুত্বপূর্ণ ঘটনা রয়েছে তার মধ্যে একটা রাজনৈতিক একটা ঘটনা হচ্ছে 1969 সালের গণ অভ্যুত্থান। এর আগে বিভিন্ন পর্যায়ে গেছে। তোমরা জানো যে প্রথম 1952 সালের ভাষা আন্দোলন গেছে, 54 যুক্ত ফ্রন্ট নির্বাচন, তারপরে তোমার 66-র 6 দফা, 68 সালে ষড়যন্ত্রমূলক সেই ষড়যন্ত্র মামলা, অর্থাৎ আগরতলা ষড়যন্ত্র মামলা, সে তারপরে কিন্তু এই 69-এর গণ অভ্যুত্থান আসে। আইয়ুব শাসনের 10 বছর, তোমরা জানো যে আইয়ুব সরকার, স্বৈরাচারী সরকার, এই আইয়ুব সরকার ক্ষমতা আসার পর 10 বছর অতিবাহিত হয়। এই 10 বছর কালে সে কিন্তু পাকিস্তানের অবস্থা নাজেহাল করে ফেলেছিল। অর্থাৎ সে ছিল স্বৈরাচার, তার যা ইচ্ছা তাই করতো, তাকে কেউ বাধা দিতে পারতো না, বাধা দেওয়ার চেষ্টা করে তার কঠিন শাস্তির ব্যবস্থা করতো। তো যাই হোক, তার শাসনামলে পূর্ব পাকিস্তানের অবস্থা আরও শোচনীয় হয়ে পড়ে। তো শুধু তার শাসনামলে নয়, বলা হচ্ছে যে এই পাকিস্তান আমলের সুদীর্ঘ 22 বছর, অর্থাৎ 69 পর্যন্ত, 47 থেকে 69 পর্যন্ত সুদীর্ঘ 22 বছর, এই 22 বছরে এই পশ্চিম পাকিস্তানি শাসক শ্রেণীর শোষণ, নিপীড়ন, নির্যাতনের শিকারে পরিণত জনজীবন যে বিপর্যয় বা সংকট সৃষ্টি হয়, তার ওই ব্যক্তি হচ্ছে গণ অভ্যুত্থান, 69 গণ অভ্যুত্থান। বিশেষ করে 1954 সালে পূর্ব বাংলা মুসলিম লীগের পরাজয়, মারাত্মক পরাজয় ঘটে। আমরা আলোচনা করেছি যে 1954 সালের নির্বাচনের কারণ ফলাফল। সেখানে তোমরা নিশ্চয়ই জেনেছ যে কী কারণে মুসলিম লীগের পরাজয়, ভরাডুবি হয়েছিল। এরপর থেকে বিভিন্ন পর্যায়ে বিভিন্নভাবে বিচ্ছিন্নভাবে চেষ্টা চালানো হয়েছে, আন্দোলনের চেষ্টা চলেছে। 1964 থেকে 65 সালে পাকিস্তানের জনগণ ঐক্যবদ্ধ আন্দোলনের প্রচেষ্টা গ্রহণ করে। 1965-তে অবশ্য
আইয়ুব সরকার নির্বাচনে টিকে যায়। পরবর্তীতে 1966 সালে আওয়ামী লীগের 6 দফা আন্দোলন বা 6 দফা অঞ্চলের স্বায়ত্তশাসন এবং আইয়ুব বিরোধী আন্দোলনের নতুন মাত্রা যুক্ত হয়। এই সময় সরকারের দমননীতি এবং গণ অভ্যুত্থানকে অবশ্যম্ভাবী করে তোলে। সরকার দমননীতির সবচেয়ে চরম প্রকাশ ঘটে, অর্থাৎ আইয়ুব সরকারের দমননীতির সবচেয়ে বড় বহিঃপ্রকাশ ঘটে হচ্ছে 1968 সালে, যখন আগরতলা ষড়যন্ত্র মামলা দেওয়া হয় শেখ মুজিবের বিরুদ্ধে। অর্থাৎ সেই 6 দফা নেতৃত্বানকারী 6 দফা প্রণেতাকারী যে শেখ মুজিবুর রহমান, বাংলার রহমান জননেতা, বাংলার কৃতি সন্তান, সেই শেখ মুজিবের বিরুদ্ধে আগরতলা ষড়যন্ত্র মামলা দেওয়া হয় এবং তাকে আটক করে কারাগারে প্রেরণ করা হয়। এরপরে কিন্তু তখন সারা বাংলার মানুষ বিদ্রোহে ফেটে পড়ে, যার ফলে কিন্তু 1969 গণঅভ্যুত্থান আসে। তো আমরা দেখব, আজকে আলোচনা আমরা দেখব 1969 সালে গণঅভ্যুত্থানের বিভিন্ন পর্যায়, কোন কোন পর্যায়ে আসছে, আস্তে আস্তে যে গণঅভ্যুত্থানের রূপ নিয়েছে সেই পর্যায়গুলো আমরা দেখব। আর এরপরে আমরা দেখব হচ্ছে কারণ, অর্থাৎ 1969 গণঅভ্যুত্থানের কারণ কী ছিল, সে কারণগুলো দেখব। প্রথমে আমরা গণঅভ্যুত্থানের বিভিন্ন পর্যায় দেখি। বিভিন্ন পর্যায়, সালের গণঅভ্যুত্থান কিন্তু একদিনে আসেনি, আস্তে আস্তে ক্ষোভের বহিঃপ্রকাশ, বিভিন্ন ঘটনা পরিপ্রেক্ষিতে আস্তে আস্তে কিন্তু সেই ক্ষোভের বহিঃপ্রকাশ ঘটে হচ্ছে 1969 সালে গণঅভ্যুত্থানে। তো সেটার এই যে বিভিন্ন যে পর্যায়, সেই পর্যায়গুলো আমরা আলোচনা করব। প্রথম সেটা হচ্ছে 17 জানুয়ারি 1969। আমরা লিখলাম না আজকে, তোমরা শোনো তাহলে বুঝতে পারবো। 17 জানুয়ারি 1969 এই দিন ডাকসুর সহসভাপতি, তোমরা নাম শুনেছ, তোফায়েল আহমেদ, আওয়ামী লীগের অনেক বড় নেতা, তোফায়েল আহমেদ নেতৃত্বে বিশ্ববিদ্যালয় বটতলা জনসভা এবং শোভাযাত্রার মাধ্যমে 144 ধারা ভঙ্গ করা হয়। অর্থাৎ 17 জানুয়ারি ছিল, 144 ধারা জারি করা ছিল ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায়। সেই এলাকায় 144 ধারা ভঙ্গ করা হয়। এতে পুলিশ লাঠিচার্জ এবং কাঁদানে গ্যাস নিক্ষেপ করে। পুলিশ কাঁদানে গ্যাস এবং টিয়ার শেল নিক্ষেপ করে। আচ্ছা, এরপরে দ্বিতীয় পর্যায় হচ্ছে 18 জানুয়ারি 1969। ঢাকার ধর্মঘট এবং 144 ধারা ভঙ্গ করে পুলিশ সাথে সংঘর্ষে লিপ্ত হয়। ঢাকায় যে ধর্মঘট ও 144 ধারা ভঙ্গ করা হয়, ঢাকা ধর্মঘট পালন করা হয় এবং 144 ঢাকায় যে 144 ধারা জারি করা আছে সেই 144 ধারা ভঙ্গ করা হয় এবং পুলিশের সাথে সংঘর্ষ হয়। যারা ভঙ্গ করে বা যারা আন্দোলনের নেতৃত্ব দিচ্ছিল, আন্দোলন করছিল, তাদের সাথে পুলিশের সংঘর্ষ হয় এবং 25 জন গুরুতর আহত হয়। সেই আন্দোলনে পুলিশের সাথে সংঘর্ষে 25 জন গুরুতর আহত হয়। এর পরের পর্যায়ে হচ্ছে 20 জানুয়ারি 1969। রমনা এলাকায় বিক্ষুব্ধ ছাত্ররা, তোমরা আবার শোনো, রমনা এলাকায়, রমনার নাম শুনছো, রমনা বটমূলের কথা শুনেছ, পয়লা বৈশাখে আমরা ওই এলাকায় যাই অনেক সময়। সেই রমনা পার্কে, সেই রমনা বটমূল বলছে, রমনা এলাকায় বিক্ষুব্ধ ছাত্ররা 144 ধারা ভঙ্গ করে প্রগতিশীল ছাত্র নেতা আসাদুজ্জামানকে নৃশংসভাবে হত্যা করা হয়। নৃশংসভাবে প্রগতিশীল ছাত্র নেতা আসাদুজ্জামানকে নৃশংসভাবে হত্যা করা হয়। এই হত্যার প্রতিবাদে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা নগ্ন পদে মিছিল করে, নগ্ন পদ অর্থাৎ খালি পায়ে মিছিল করে। একই দিনে রাজশাহী সহ অন্যান্য শহরে ধর্মঘট পালিত হয়। এর পরের যে পর্যায় সেটা হচ্ছে 24 জানুয়ারি 1969। এদিন নারায়ণগঞ্জে পূর্ণ দিবস হরতাল পালন করা হয়। এই নারায়ণগঞ্জে পালিত হয় এবং ময়মনসিংহে পুলিশের গুলিতে 2 জন নিহত
ও 20 জন আহত হয়। একই দিনে নারায়ণগঞ্জে পূর্ণ দিবস হরতাল পালন করা হয় এবং ময়মনসিংহে সেখানে মিছিল চলছিল, সেখানে মিছিলে পুলিশের গুলিতে 2 জন নিহত হয় এবং 20 জন আহত হয়। সেই পুলিশ বলতে অবশ্যই বুঝতে পারছো সেই সময় আইয়ুব সরকার ক্ষমতা ছিল, আইয়ুব সরকার সেই স্বৈরশাসকের পুলিশ ছিল, অর্থাৎ সেই স্বৈরশাসক যা নির্দেশ করতো পুলিশগুলো কিন্তু তাই পালন করত। এর পরের পর্যায়ে হচ্ছে 25 জানুয়ারি 1969 সাল। ঢাকায় ও খুলনাতে সন্ধ্যা আইন জারি করা হয়। ঢাকা ও খুলনাতে সন্ধ্যা আইন জারি করে এবং পুলিশের গুলিতে 2 জন নিহত হয়। নেক্সট পর্যায়ে হচ্ছে 26 জানুয়ারি 1969। এদিন ন্যাপ সভাপতি অধ্যাপক মোজাফফর আহমেদ সহ অনেকেই গ্রেপ্তার হন। ন্যাপ সভাপতি অধ্যাপক মোজাফফর আহমদ সহ অনেকেই গ্রেপ্তার হন 26 জানুয়ারি। এরপরের পর্যায়ে হচ্ছে 1 ফেব্রুয়ারি 1969। এখানে আইয়ুব খান গোল টেবিল বৈঠক আহ্বান জানান। 1 ফেব্রুয়ারি গোল টেবিল বৈঠকের আহ্বান জানানো হচ্ছে আইয়ুব সরকার এবং ইত্তেফাকের উপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নেয়। এই বর্তমান যে ইত্তেফাক সংবাদপত্র জানো, এই ইত্তেফাক কিন্তু অনেক আগের পত্রিকা, সেই পাকিস্তান আমল থেকে চলে আসছে। সেই ইত্তেফাক কিন্তু নিষেধাজ্ঞা আনয়ন করেছিল, যেহেতু তার বিরুদ্ধে অনেক কথা লিখত, তাই সেটাকে নিষিদ্ধ করা হয়েছিল। পরবর্তীতে সেই নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয়। এর পরের পর্যায়ে হচ্ছে 5 ফেব্রুয়ারি 1969। এই দিন ছাত্র সংগ্রাম পরিষদ দেশব্যাপী ছাত্র ধর্মঘট আহ্বান করে। 5 ফেব্রুয়ারি ছাত্র সংগ্রাম পরিষদ প্রদেশব্যাপী ছাত্র ধর্মঘট আহ্বান করে। এরপরে হচ্ছে 15 ফেব্রুয়ারি 1969। এই 15 ফেব্রুয়ারি কুর্মিটোলা সেনানিবাসে সার্জেন্ট জহুরুল হককে নির্মমভাবে হত্যা করা হয়। কুর্মিটোলা সেনানিবাসের, কুর্মিটোলার নাম শুনেছ, সেই কুর্মিটোলা সেনানিবাস, এই কুর্মিটোলা অর্থাৎ তোমরা অনেক কুর্মিটোলার নাম শুনেছ। কুর্মিটোলা বিমানবন্দর অর্থাৎ ঢাকা আন্তর্জাতিক যে বিমানবন্দর, বর্তমানে হচ্ছে আগে নাম ছিল হচ্ছে জিয়া আন্তর্জাতিক বিমানবন্দর, বর্তমানে নাম হয়েছে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর। সেই হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের পাশে যে জায়গা বা এরিয়া, ওই বিমানবন্দর এরিয়া হচ্ছে কুর্মিটোলা, ওই জায়গার নাম হচ্ছে কুর্মিটোলা। সেই কুর্মিটোলা বলা হচ্ছে কুর্মিটোলা সেনানিবাসে সার্জেন্ট জহুরুল হককে নির্মমভাবে হত্যা করা হয়। 16 ফেব্রুয়ারি 1969। এই পর্যায়ে বলা হচ্ছে পল্টন ময়দানে মাওলানা ভাসানী, তোমরা মাওলানা ভাসানীর নাম শুনেছ, বাঙালি জনগণের নেতা, দরিদ্র জনগণের নেতা, কৃষকের নেতা, আপামর জনসাধারণের নেতা বলা হয় তাকে। সেই মাওলানা ভাসানী এক জনসভায় ভাষণ দেন, পল্টন ময়দানে এক জনসভায় ভাষণ দেন, এক দফা বাস্তবায়নের উপর জোর দেন। এক দফাটি শেখ মুজিবের মুক্তির কঠিন শপথ, শেখ মুজিবকে মুক্তি দিতে হবে, এটাই হচ্ছে এক দফা। আচ্ছা, এর পরের পর্যায়ে 18 ফেব্রুয়ারি 1969। এখানে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রক্টর শামসুজ্জোহাকে সেনাবাহিনী গুলি করে হত্যা করে। তোমরা যারা রাজশাহী বিশ্ববিদ্যালয়ে গিয়েছো তারা জানো যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে শামসুজ্জোহার নামে একটা হলই করা হয়েছে, শামসুজ্জোহা হল। সেই প্রক্টর সেই 1969 সালে তিনি শহীদ হন, তাকে সেনাবাহিনী গুলি করে হত্যা করে। অর্থাৎ সেই আইয়ুব সরকারের, স্বৈরাচারী শাসক আইয়ুব সরকারের সেনাবাহিনী তাকে গুলি করে হত্যা করে, কারণ সে প্রতিবাদ করেছিল আইয়ুব সরকারের বিরুদ্ধে। আইয়ুব সরকারের বিরুদ্ধে সে বিভিন্ন রকম প্রতিবাদ স্বরূপ বিভিন্ন রকম কাজ চালিয়ে গিয়েছিল, সে সমাজ সমিতি করে গেছিল, এই জন্য তাকে হত্যা করা হয়। এর পরের বিষয় হচ্ছে, পরের পর্যায়ে হচ্ছে 20 ফেব্রুয়ারি 1969। এই 20 ফেব্রুয়ারি এদিন ঢাকা মিছিলের নগরীতে পরিণত হয়।
সেদিন স্লোগান ছিল একটাই, অর্থাৎ 20 ফেব্রুয়ারি বলা হচ্ছে ঢাকা এদিন মিছিলের নগরীতে পরিণত হয়, আর সারাদিন শুধু মিছিল আর মিছিল। এই বলা হচ্ছে যে এই দিন ঢাকা নগরীতে মিছিলের নগরীতে পরিণত, এবং সেদিন স্লোগান ছিল একটাই স্লোগান। সেই স্লোগানটা কি? জেলের তালা ভাঙবো, শেখ মুজিবকে আনবো। জেলের তালা ভাঙবো, অর্থাৎ সেই সময় শেখ মুজিবকে জেলে ভরা হয়েছিল, আগরতলা ষড়যন্ত্র মামলার যে জেলে ভরা হয়েছিল, তারপরে তার কিন্তু সে মুক্তি পায় নাই। এই এই আন্দোলনের মাধ্যমে কিন্তু তাকে মুক্তি দিতে বাধ্য হয় পাকিস্তানের স্বৈরাচারী সরকার, সেই আইয়ুব সরকার। এর পরিপ্রেক্ষিতে দুদিন পরে শেখ মুজিবকে মুক্তি দেওয়া হয়। যাই হোক, 21 ফেব্রুয়ারি 1969 এই পর্যায়ে এদিন আইয়ুব খান ঘোষণা করেন যে তিনি আর নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন না। 21 ফেব্রুয়ারি আইয়ুব খান ঘোষণা করেন তিনি আর নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা। তিনি বুঝতে পেরেছিলেন যে দেশের অবস্থা, বুঝতে পেরেছিলেন যে হারে তার বিরুদ্ধে আন্দোলন হচ্ছিল, মিছিল হচ্ছিল, যে ধর্মঘট হচ্ছিল তার বিরুদ্ধে, তিনি বুঝতে পেরেছিলেন যে আমি নির্বাচন করলে জীবনেও পৌঁছতে পারবো না, আমার ভরাডুবি নিশ্চিত। তাই তিনি বুঝতে পেরে সরে দাঁড়িয়েছিলেন নির্বাচন থেকে। 22 ফেব্রুয়ারি 1969 শেখ মুজিবুর রহমানকে মুক্তি দেওয়া হয়। দেখো, 20 ফেব্রুয়ারি সারা ঢাকা শহরে স্লোগান মুখরিত হয়েছিল, এবং একটাই দাবি ছিল কি? এক দফা এক দাবি, জেলের তালা ভাঙবো, শেখ মুজিবকে আনবো। ঠিক তার দুদিন পরে 22 তারিখে শেখ মুজিবুর রহমানকে মুক্তি দেওয়া হয়, এবং আগরতলা ষড়যন্ত্র মামলা সংক্রান্ত অর্ডিন্যান্স বাতিল করা হয়। আগরতলার সম্পর্কে যে আইন বা যে আইনে তাকে গ্রেপ্তার করা হয়েছিল সেটা বাতিল করা হয়। 4 মার্চ 1969 এই দিন সারা পাকিস্তানে হরতাল আহ্বান করা হয়। সারা পাকিস্তানে হরতালের আহ্বান করা হয়। 10 মার্চ 1969 রাওয়ালপিন্ডিতে গোল টেবিল বৈঠক শুরু হয়। শেখ মুজিব 6 দফা ও 11 দফার পক্ষে কথা বলেন। তিনি মুক্ত হয়ে গেছিলেন। শেখ মুজিবুর রহমান 22 ফেব্রুয়ারি মুক্ত হয়, কিন্তু তিনি বিভিন্ন সংগ্রাম আন্দোলনের নেতৃত্ব শুরু করে, যার একটা পর্যায়ে হচ্ছে 10 মার্চ রাওয়ালপিন্ডিতে গোল টেবিল বৈঠক শুরু হয়। সেই শেখ মুজিব 6 দফা এবং 11 দফার পক্ষে কথা বলেন। ওই বৈঠকে প্রত্যক্ষ ভোটাধিকার এবং পার্লামেন্টারি ফেডারেল গভর্নমেন্ট গঠনের সিদ্ধান্ত আনা হয়। 25 মার্চ 1969 এটা হচ্ছে শেষ পর্যায়ে। এই দিন রাত আনুমানিক 8:15 আইয়ুব খান দেশের শাসনভার সেনাবাহিনীর হাতে ছেড়ে দেন। এই ঘোষণার ফলশ্রুতিতে আন্দোলনের তীব্রতা স্থিমিত হয়ে পড়ে। অর্থাৎ এই 69 যে গণ অভ্যুত্থান, এটা ছিল পুরোটাই আইয়ুব খানের বিরুদ্ধে। আইয়ুব খান পতনের মধ্যে দিয়ে এই 69 গণ অভ্যুত্থান কিন্তু সমাপ্তি ঘটে। আশা করছি তোমরা এতটুকু, অর্থাৎ বিভিন্ন পর্যায়, যেগুলো পর্যায় বললাম, অর্থাৎ 17 তারিখ, 17 জানুয়ারি, 18 জানুয়ারি, 20 জানুয়ারি, এরকম করে অনেকগুলো পর্যায় বা 15-20টা পর্যায় পরে এসে 25শে মার্চ এসে এই গণঅভ্যুত্থানটা স্থিমিত হয়। কীভাবে স্থিমিত হয়? আইয়ুব খানের পতনের মধ্য দিয়ে। আচ্ছা, এরপরে আমরা দেখব এই যে আন্দোলন, এই যে গণ অভ্যুত্থানের আসলে মূল কারণ কী ছিল, কী কী কারণ ছিল গণ অভ্যুত্থানের পেছনে, সেই বিষয়গুলো আমরা দেখব। প্রত্যেকটা আন্দোলন, প্রত্যেকটা ইতিহাসে অবশ্যই প্রত্যেকটা অভ্যুত্থানের পেছনেই যথেষ্ট কারণ থাকে। ঠিক 1969 গণ অভ্যুত্থানের পেছনে যথেষ্ট কারণ ছিল। এমনিতে মানুষ মাঠে নামে না, এমনি মানুষ নিহত হয় না, শহীদ হয় না।
বলা হচ্ছে যে পাকিস্তানি শাসক গোষ্ঠী 22 বছরের যে শোষণের যে ইতিহাস, পূর্ব পাকিস্তানের মানুষকে যে অবহেলা, পূর্ব পাকিস্তানের মানুষের যে নির্যাতনের ইতিহাস, এটাই কিন্তু এর বিরুদ্ধে পূর্ব পাকিস্তানের মানুষ যে আন্দোলন করেছিল, যে অভ্যুত্থানে করেছিল, সেটাই হচ্ছে 69 গণ অভ্যুত্থান। এর কারণে বলা হচ্ছে, প্রথমটা হচ্ছে সামরিক স্বৈরশাসন, এখন হচ্ছে সামরিক স্বৈরশাসন। সামরিক স্বৈরশাসন প্রথম যে কারণ বলা হচ্ছে সামরিক স্বৈরশাসন। 1958 সালের অক্টোবরে ঘোষিত সামরিক শাসনের ফলে 1958 সালে পাকিস্তানে ঘোষণা করা হয় যে পাকিস্তানের সামরিক শাসক ক্ষমতা দখল করে নেয়। এর ফলে পূর্ব পশ্চিম পাকিস্তানে যেভাবে গণতান্ত্রিক মূল্যবোধ গড়ে উঠেছিল, ভাবনা, ধ্যান ধারণা, আশা আকাঙ্ক্ষার বিপর্যস্ত হয়ে পড়ে মানুষ, তার প্রতিবাদ স্বরূপে গণতান্ত্রিক ব্যবস্থা পুনরুদ্ধারের প্রচেষ্টা স্বরূপেই 69 গণ অভ্যুত্থান। বলা হচ্ছে যে পূর্ব পশ্চিম পাকিস্তানের মানুষের মধ্যে যে গণতান্ত্রিক যে মূল্যবোধ ছিল, যে আশা আকাঙ্ক্ষা ছিল, যে ভাবনা ছিল, ধ্যান ধারণা ছিল, সেই ধ্যান ধারণার প্রতি ভালোবাসা, যে আশা আকাঙ্ক্ষা, এতে গুড়ে বালি পড়েছিল এই সামরিক শাসন আসার পরে গণতন্ত্র নষ্ট হয়ে যায়, মানুষের আশা আকাঙ্ক্ষা নষ্ট হয়ে যায়, দেশে উন্নয়ন ব্যাহত হয়, বিশেষ করে পূর্ব পশ্চিম পাকিস্তানের মধ্যে ব্যবধান দিন দিন বৃদ্ধি পায়। হোক, এরই একটা প্রতিবাদ স্বরূপ হচ্ছে এই গণঅভ্যুত্থান। দ্বিতীয় হচ্ছে পাকিস্তানের দুই অংশের অর্থনৈতিক বৈষম্য। পাকিস্তানের দুই অংশের অর্থনৈতিক বৈষম্য। আইয়ুব শাসন আমলে বিদ্যমান পূর্ব পশ্চিম পাকিস্তানের মধ্যে পর্বত সমান আঞ্চলিক বৈষম্য দেখা দেয়। ক্রমে 69 গণঅভ্যুত্থানের ভিত্তি রচিত হয় এই যে ব্যবধান, এই যে বৈষম্য, শিক্ষাক্ষেত্রে, সামাজিক ক্ষেত্রে, অর্থনৈতিক ক্ষেত্রে, রাজনৈতিক ক্ষেত্রে, প্রতিটা ক্ষেত্রেই বৈষম্য দেখা দেয়। এবং এই আইয়ুব সরকারের আমলে সেটা কিন্তু আরও দ্বিগুণ হয়, যার ফলশ্রুতিতে পূর্ব পাকিস্তানের জনগণ তারা এই বিভিন্ন আন্দোলনের মাধ্যমে তার বহিঃপ্রকাশ ঘটায়, যার ফলশ্রুতি দেখা যায় এই 69 গণঅভ্যুত্থানে। স্বার্থান্ধদের ক্ষমতার অপব্যবহার, অর্থাৎ স্বার্থের জন্য যারা অন্ধ, অর্থাৎ স্বার্থের জন্য যারা অন্ধ হয়ে কাজ করে, নিজের স্বার্থের জন্য অন্ধ হয়ে কাজ করে, তাদেরকে বলা হচ্ছে স্বার্থান্ধ। এই স্বার্থান্ধের অক্ষমতার অপব্যবহার, অর্থাৎ 1962 সালে সংবিধান অনুযায়ী সমগ্র পাকিস্তানের গণবিরোধী ও অশুভ শক্তির ক্রমাগত ক্ষমতা বৃদ্ধি এবং বিশেষ করে মৌলিক গণতান্ত্রিক ও অন্যান্য স্বার্থান্ধ ব্যক্তিদের ক্ষমতা বৃদ্ধি, ক্ষমতার অপব্যবহারে গণঅভ্যুত্থানে ত্বরান্বিত করে। তারা ক্ষমতা এসে
তারা নিজের স্বার্থে কাজ করেছে, জনগণের স্বার্থে নয়, জনগণের জন্য নয়। তারা নিজের স্বার্থে দেশকে শেষ করে দিয়েছে, দেশের মানুষের আশা আকাঙ্ক্ষার বিরোধী কাজ করেছে, বিশেষ করে পূর্ব পশ্চিম পাকিস্তানের মধ্যে ব্যবধান বৃদ্ধি করেছে। আমলা ব্যবস্থা অত্যধিক ক্ষমতা বৃদ্ধি বা ক্ষমতার অপব্যবহার। আমলা ব্যবস্থার অত্যধিক ক্ষমতা বৃদ্ধি। অত্যধিক ক্ষমতা বৃদ্ধি। পাকিস্তানের বেসামরিক আমলাতন্ত্রের পাশাপাশি সামরিক আমলাতন্ত্রের অত্যাধিক ক্ষমতা বৃদ্ধি পায় এবং তাদের গণস্বার্থ বিরোধী তৎপরতা ও ভূমিকা প্রতিবাদ হিসেবে সৃষ্টি হয়েছে গণঅভ্যুত্থান। বলা হচ্ছে যে পাকিস্তানে বেসামরিক আমলা তো আছেই, তার পাশাপাশি সামরিক আমলারাও এই জনগণের বিরুদ্ধে কাজ করা শুরু করলো, জনগণের আশা আকাঙ্ক্ষার বিরুদ্ধে, গণস্বার্থ বলছে জনগণের স্বার্থের বিরুদ্ধে কাজ করা শুরু করলো, যার ফলশ্রুতিতে মানুষের মধ্যে ক্ষোভ দানাবাদে আস্তে আস্তে সেটা বহিঃপ্রকাশ ঘটে এই ৬৯ গণঅভ্যুত্থানে। এরপরে হচ্ছে ৫ নম্বর, ক্ষমতাসীনদের চরম অবহেলা। পূর্ব পাকিস্তানিদের সামাজিক, রাজনৈতিক, অর্থনৈতিক দাবিদার প্রতি ক্ষমতাসীন সরকার অর্থাৎ ক্ষমতাসীন পশ্চিম পাকিস্তানি শাসক গোষ্ঠী চরম অবহেলা এবং ষড়যন্ত্রের ফল হিসাবে গড়ে উঠেছিল এই ৬৯ গণঅভ্যুত্থান। এই পশ্চিম পাকিস্তানি শাসক গোষ্ঠী অর্থাৎ পাকিস্তান সৃষ্টির পর থেকেই পশ্চিম পাকিস্তানের শাসক গোষ্ঠীরা, যেহেতু পশ্চিম পাকিস্তানি শাসক গোষ্ঠী এই জন্য বলা হচ্ছে কারণ সে সময় পাকিস্তান রাষ্ট্র গঠনের জন্য যে দল সবচেয়ে বড় ভূমিকা পালন করে সেটা হচ্ছে মুসলিম লীগ। সেই মুসলিম লীগ সেই সময় একটাই দল ছিল মুসলিম লীগ। এই ক্ষমতা যখন অর্থাৎ পাকিস্তান রাষ্ট্র গঠন করার পরে এই মুসলিম লীগের বেশিরভাগ নেতাই কিন্তু ছিল পশ্চিম পাকিস্তানে, এবং এই জন্য বলা হচ্ছে যে পাকিস্তান পশ্চিমা শাসক গোষ্ঠী অর্থাৎ তারাই শাসন করতে হবে পাকিস্তানকে। এবং এই তাদের শাসনের ফলে পূর্ব এবং পশ্চিম তাদের শাসনের তাদের শাসন না শোষণের ফলে তারা শাসনের নাম করে শোষণ করত, যার ফলশ্রুতিতে পূর্ব পাকিস্তানের জনগণের আশা আকাঙ্ক্ষা ব্যাহত হয়। পূর্ব পাকিস্তানের জনগণের আশা আকাঙ্ক্ষা কী তারা কোনো মূল্য দিত না, তারা কোনো অবমূল্যায়ন করা হতো, তাদেরকে অবহেলা করা হতো, যার ফলশ্রুতিতে আস্তে আস্তে ক্ষোভের বহিঃপ্রকাশ ঘটে হচ্ছে ৬৯ গণঅভ্যুত্থান। বাঙালিদের অস্তিত্ব ও সক্রিয়তা।
বাঙালিদের অস্তিত্ব ও স্বকীয়তা টিকিয়ে রাখা। আসলে একটা পর্যায়ে এসে 1947 সালের পর থেকে বাঙালি জনগণ এতটা অবহেলার শিকার হয়েছে, এতটা নির্যাতনের শিকার হয়েছে, এত নির্যাতিত হয়েছে যে একটা পর্যায়ে এসে বাঙালিদের দেয়ালে পিঠ ঠেকে যায়। আর আমি বলেছিলাম যে যখন দেয়ালে পিঠ ঠেকে যায় তখন কিন্তু পিছিয়ে হাঁটার কোনো পথ থাকে না, তখন বাধ্য হয়ে তাদেরকে কিন্তু সামনে এগোতে হয়, এবং যার ফলে বাঙালিরা তাদের অস্তিত্ব টিকে রাখার জন্য, স্বকীয়তা বজায় রাখার জন্য তারা কিন্তু আন্দোলনে বাধ্য হয়, আন্দোলনে নামতে বাধ্য হয়, এবং যার ফলশ্রুতি হাসে হচ্ছে এই গণঅভ্যুত্থান, 1970-এর গণঅভ্যুত্থান। হচ্ছে উন্নয়ন দশক উদযাপন। উন্নয়ন দশক উদযাপন। উন্নয়ন দশক অর্থাৎ 10 বছর যে উন্নয়ন করেছে তার সেটা হচ্ছে উদযাপন করতেছে এই আইয়ুব সরকার। আসলে উন্নয়ন তেমন কিছুই করে নাই, সে হচ্ছে স্বৈরশাসক ছিল, তার যা ইচ্ছা তাই করেছে। এই জন্য জনগণকে দেখার জন্য, দেশের মানুষকে দেখানোর জন্য সে উন্নয়ন দশক উদযাপন করছিল, এবং এতে বিপুল পরিমাণ অর্থের অপচয় হয়। এমনিতেই তো সে দেশের উন্নয়নে, দেশের জনগণের জন্য, ভাগ্য পরিবর্তনের জন্য তেমন কোনো কাজ করে নাই। বিশেষ করে পূর্ব পাকিস্তানের জনগণ তারও অবহেলার শিকার হয়েছে। তার মধ্যে আবার এই উন্নয়ন দশক উদযাপন, এটা ছিল আসলে একটা বাড়াবাড়ি, যার ফলশ্রুতিতে এই বিপুল অর্থের অপচয় ঘটার কারণে এই গণতান্ত্রিক মানুষ এটা কিন্তু ভালো চোখে দেখে না, এটা কিন্তু গ্রহণ করে না, যার ফলশ্রুতিতে মানুষ তার বিরুদ্ধে ক্ষোভ বহিঃপ্রকাশ ঘটে আছে আস্তে এই 69 গণঅভ্যুত্থান। 5 নম্বর, আসাদ সার্জেন্ট জহুরুল, সার্জেন্ট জহুরুল এবং শামসুজ্জোহা, ডক্টর শামসুজ্জোহা। আসাদ, সার্জেন্ট জহুরুল এবং ডক্টর শামসুজ্জোহার শাহাদাত। আমি আলোচনা করেছি পর্যায়গুলোতে, তোমরা দেখেছো বা শুনেছ যে আসাদ, ছাত্রনেতা আসাদকে হত্যা করা হয় নৃশংসভাবে কোন এলাকায়, রমনা এলাকায়। এরপরে কুর্মিটোলা ক্যান্টনমেন্টে সার্জেন্ট জহুরুলকে হত্যা করা হয়, এবং রাজশাহী ইউনিভার্সিটির শিক্ষক প্রক্টর ডক্টর শামসুজ্জোহাকে হত্যা করা হয়। এর ফলশ্রুতিতে চলমান আন্দোলন, সেই সময় যে চলমান যে আন্দোলন ছিল আইয়ুব সরকারের বিরুদ্ধে, সেই আন্দোলন কিন্তু আরও বেগবান হয়, এবং সেই আন্দোলন আস্তে 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 কিন্তু 1969-এর গণঅভ্যুত্থানের রূপ নেয়, এবং এই স্বৈরাচারী আইয়ুব সরকারের কিন্তু পতন হতে বনে, অর্থাৎ তার পদত্যাগ করতে তিনি বাধ্য হন, তার পতন হয়। 1969 সালের 25শে মার্চ তিনি 25শে মার্চ 8টা সন্ধ্যা বা 8টা রাত 8:15 তিনি সেনাবাহিনীর হাতে ক্ষমতা অর্পণ করে পদত্যাগ করেন। এই ছিল আজকের আলোচনার বিষয়বস্তু।
অর্থাৎ ৬৯-এর গণঅভ্যুত্থানের বিভিন্ন পর্যায় এবং ৬৯-এর গণঅভ্যুত্থানের কারণ। আশা করছি তোমরা বুঝতে সক্ষম হয়েছে। কোনো সমস্যা থাকলে তোমরা অবশ্যই বাসায় পড়বে এবং যদি কোনো সমস্যা থাকে তাহলে আমার ক্লাস থেকে কমেন্ট করতে পারো। আমি চেষ্টা করবো সেটার সমস্যার সমাধান করে দেওয়ার জন্য। তো আজকে এই পর্যন্তই। আগামী ক্লাসে আবার নতুন কিছু বিষয় নিয়ে হাজির হবো। সেই পর্যন্ত আমার ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফিজ।